বন্ধুরা, গত ভিডিওতে আমি পড়েছিলাম আশিক হাসানের পাঠানো ইমেলের প্রথম অংশ। আজকে পড়ছি তার দ্বিতীয় অংশ। সে এইভাবে লিখেছে। গত ভিডিওতে আমি বলেছিলাম আমার জীবনের সবচেয়ে অন্ধকার গল্পের শুরু। আজ বলছি তার শেষটা। তোমরা সবাই জানতে চেয়েছিলে আর কে ছিল। আজ আমি জানি, আর এই জানাটা আমার জন্য শুধু ভয় নয়, একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আর মানে রহিমা, সে আমার জন্মদাত্রী মা, একটা গর্ভবতী নারী যাকে এই সমাজ পাগল বলে গৃহবন্দী করে রেখেছিল। আমার নাকি জন্ম হয়নি তখনও, কিন্তু তারা বলেছিল সে নাকি আমার জন্ম দিতেই পারবে না, কারণ সে বিকারগ্রস্ত। তাই এক রাতে ঘরের দরজা আটকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। আমার মা মারা যান আগুনে পুড়ে, আর আমি তখন সেই ঘরের এক কোণে পড়েছিলাম, একটা পুতুলের পাশে, অক্ষত। যাকে সবাই বলতো ওটা একটা কাকতালীয় অলৌকিকতা, কিন্তু এখন আমি বুঝি ওটা অলৌকিক ছিল না, ওটা ছিল প্রতিশোধের শুরু। মা মারা গেছেন 6 মাস আগে। যে আমাকে পেলেছেন, যে আমাকে নিজের ছেলে বানিয়েছেন, তিনি। তার মৃত্যুর পর পুরনো একটা নোট পেলাম, তাতে লেখা ছিল একদিন তুইও ঘরে ফিরবি। আর সে তখনও অপেক্ষা করে সেই আগুনের পাশে। আমি ঠিক করলাম ফিরে যাব, শেষবারের মতো সব জানবো, সব মুখোশ খুলে ফেলবো। বিকেলেই পৌঁছে যাই আমাদের পুরনো বাড়িতে। পাশের বাড়িগুলো এখন সব ফাঁকা। এই বাড়ি একা দাঁড়িয়ে আছে, যেন সেই আমাকে ডাকছে। তালা খুলে ভেতরে ঢুকতেই হিম হাওয়া গায়ে লাগে। ঘরের ভেতর জিনিসগুলো যেন সময়ের ভেতর আটকে আছে। আমি সেই ঘরে গেলাম যেখানে আমার মা মারা গিয়েছিলেন। ঘরের মেঝেতে এখনো পোড়া দাগ, একটা দেয়ালে পুতুল আঁকা ছিল আছড়ে আছড়ে। আর ঘরের কোণে খুঁজে পেলাম একটা পুরনো ড্রয়ার, তার ভেতরে একটা ক্যাসেট, একটা পুতুল, আর একটা কাগজ। কাগজে লেখা, সে ফিরে আসবে যখন তুই সত্যি জানবি সে কে, আর তুই তখন জানবি কে আসলে সব অর্কেস্ট্রেট করেছিল। রাত হয়ে গেছে, আমি টেপ চালালাম। শোনা গেল এক নারীর ভাঙা কণ্ঠ, তুই তো আমার রক্তের, তুই জানিস না তুই কাকে বাবা বলে ডেকেছিস, তুই জানিস না কে আমার গায়ে আগুন দিয়েছিল। আমি থমকে গেলাম। বাবা? তবে কি বাবাই? তবু আমি চালিয়ে গেলাম। কণ্ঠ আবার বলে ওঠে, ও আমার স্বামী ছিল না, কিন্তু আমার খালাতো ভাই ছিল, ওই বাড়ির মালিক। ওই আমাকে ধর্ষণ করেছিল, আর আমি প্রেগনেন্ট হলে আগুনে পুড়িয়ে ফেলে আমাকে, কারণ আমার মুখ খুললে ওর সব শেষ হয়ে যেত। আমার গা ঠান্ডা হয়ে গেল। আমি পুতুলটার দিকে তাকালাম, একটা সাদা জামা পরা, পোড়া, বিভৎস দেখতে। হঠাৎ পুতুলের পেট থেকে শব্দ আসে, তুই আমার ছেলে না, তুই সেই রক্ত যে আমার শরীর থেকে জোর করে নিয়েছিল। আমি অবাক হয়ে যাই। পুতুলের পেটের নিচে আবার একটা গোপন ক্ষোভ। ওখানে ছিল একটা ডিএনএ রিপোর্ট, আর তাতে লেখা, পুতুল থেকে সংগৃহীত টিস্যু নমুনা ও আশিকের রক্তের সাথে 100% মিল। তবে আশিকের বাবা দেলোয়ার হোসেন, তার রক্তের সাথে 0% ম্যাচ। আমি পড়ে গেলাম মেঝেতে। তাহলে আমি কার সন্তান? পেছনে তাকালাম, দেয়ালে লাল কালি দিয়ে লেখা, তোর বাবাকে খুঁজিস না, তুই সেই রাতের নীরবতার সন্তান, তোর জন্ম হয়েছিল মৃত্যু দিয়ে। ঘরের দরজা বন্ধ হয়ে যায়, পুতুলটা মেঝেতে পড়ে যায়, নিজে নিজে কাঁদতে থাকে, মা, মা। আমি অন্ধকারে দাঁড়িয়ে থাকি, কোনো আলো নেই, শুধু সেই চিৎকার, সেই কান্না। আর দেয়ালের দিক থেকে এক কণ্ঠ আসে, তুই মরিস নাই, তুই তো আমার বদলা, তোর রক্ত আমার রক্ত না, তুই শুধু আমার প্রতিশোধ। বন্ধুরা, এই গল্প এখানেই শেষ। আমি এখন কোথায় আছি আমি জানি না। পুতুলটা আমার পাশেই আছে, আর মাঝে মাঝে রাতে আমার ঘুম ভেঙে যায়। পাশে দেখি পুতুলটা তাকিয়ে আছে আমার চোখে। তুই শুধু একজন না, তুই 3 জনের ছায়া, তুই সেই অভিশাপ যাকে কেউ থামাতে পারবে না।
ঘর থেকে বেরিয়ে আসার সময় আমার পায়ের নিচে কিছু একটা চটচটে জিনিসে পা পিছলে গেল। নিচে তাকিয়ে দেখি একটা ছোট্ট রক্তমাখা পোস্ট কার্ড। তাতে লেখা, তোর মতো একটা মেয়ে এই শহরের দক্ষিণে ঠিক একই রকম পুতুল পেয়েছে, কিন্তু সে এখন কথা বলছে না, কারণ সে এখন মেঝের নিচে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই গল্পকই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।